হবিগঞ্জে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভিডিও ছাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাড়ছে চুরি ডাকাতিও। প্রকাশ্যে অস্ত্র টস্ত্র নিয়ে যারা কেউ ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না। আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। জমজমাট রাজশাহীর ঈদবাজার। নগরীর ছোট বড় মার্কেটে বাড়ছে ক্রেতাদের ভিড়। দেশি বিদেশি বাহারি পোশাকের সমাহার। দু একদিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আবিরে রঙিন বসন্তের সকাল, হোলি উৎসবে প্রাণের স্পন্দন। মন্দির থেকে পাড়া মহল্লা, উচ্ছ্বাসের ফোয়ারা সবখানে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। দিনে দুপুরেই দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে বেড়ায় গ্যাংয়ের সদস্যরা। এমনকি নিজেরাই মহড়ার ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে জেলায় দিন দিন চুরি ডাকাতির ঘটনাও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। নাটক সিনেমার শুটিং নয়, হবিগঞ্জ শহরের রাজনগরে প্রকাশ্যেই দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা নতুন নয়, প্রায়ই এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত, কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হচ্ছে শহরবাসীকে। গ্যাংয়ের মহড়াই নয়, সম্প্রতি জেলায় বেড়েছে চুরি ডাকাতিও। গত ২৬ ফেব্রুয়ারি রাতে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাত দল লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। ৭-৮ জনের ডাকাত দল আমার ছোট ভাই ঘরের দরজা ভেঙে, আমার পার্টিশন ভেঙে দিকে ঢুকে, তখন আমি ডাকাত বলে চিৎকার করলাম। তখন আমার ছেলে বললো যে আপনার বাবা চিৎকার করেন না, আমরা মাইরে ফেলিব। চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপরাধে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। হবিগঞ্জে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে, প্রকাশ্যে অস্ত্র টস্ত্র নিয়ে যারা কেউ ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। এখানে যে পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না। মহিলারা সন্ধ্যা করে ঘর থেকে বের হয় না। সচেতন মহল বলছে পুলিশের তৎপরতা সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গেছে। এর সুযোগে বিপদগামী হচ্ছে কিশোররা, জড়িয়ে পড়ছে অপরাধে। এইগুলি আসলে একটা শহরকে নষ্ট করার জন্য যথেষ্ট, একটা শহরের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে আমি আশা করব তাদের পিতামাতারাও এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং পাশাপাশি প্রশাসন কঠোরভাবে এইগুলো দমন করবেন। তবে পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। আমাদের কার্যক্রম থেমে নেই। আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করেছি এবং আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জেলাবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। রংপুরের সিগন্যাল অপারেটর কেবল ওয়ানের অফিসে হামলা ও প্রাণনাশের হুমকির মামলায় গ্রেফতার দুজনকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত রাতে নগরীর কামালকাছনা এলাকায় নিজ বাড়ি থেকে জেলা যুবদলের সহ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেফতার করে র্যাব।
অন্যদিকে নগরীর নূরপুর থেকে তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিঠুনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এর আগে ডিশ ব্যবসার ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রোববার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাবের সামনে কেবল ওয়ান অফিসে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন সহ 10 থেকে 12 জনের বিরুদ্ধে। এ ঘটনায় কেবল ওয়ান কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় পৃথক 2টি মামলা করে। সিরাজগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো গ্রেফতার হয়নি কেউ। গতরাতে রায়গঞ্জ থানায় দুপক্ষ 2টি মামলা করে আসামি করা হয়েছে শতাধিক মানুষকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরটি আওয়ামী লীগ সরকারের আমলে 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয় নেতা আসমত আলী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন তিনি। বছর দেড়েক ধরেই পুকুরটি দখলে নেওয়ার চেষ্টা করছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সোমবার সকালে তার লোকজন পুকুরটিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। আহত হন অন্তত 10 জন। রমজানের শুরু থেকেই জমতে শুরু করেছে রাজশাহীর ঈদ বাজার। নগরীর ছোট বড় সকল মার্কেটে আর শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইফতার শেষে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। দেশি বিদেশি বাহারি কালেকশনের সমাহার নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে এবার রাজশাহীতে সবচেয়ে বেশি চলছে ফার্সি 2 পিস ও 3 পিস পোশাকের বিক্রি। পরিবার আর প্রিয় মানুষদের সাথে নিয়ে নগরীতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। অন্যবার যেরকম কালেকশন ছিল তার থেকে এবার একটু ভালো আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করছি, যা আসলে আশা করি মানুষের পছন্দ হবে। প্রোডাক্টের কালেকশনটা বেশি, এই জন্য ধরেন যে একটু কাস্টমার প্রেশারও বেশি এখানে, তো এখানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে। এখনকার যে বাজার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম, কিন্তু আশা করতেছি 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটা চললেও ইফতারের পরে মূলত মার্কেটের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এবছর শিশু ও নারীদের জন্য সারারা, গারারা সহ বাহারি নামের পোশাক রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে শুরু করে 6000 টাকায়। বিক্রেতাদের আশা, ক্রেতারা বেতন বোনাস হাতে পেলে বিক্রি শুরু হবে পুরোদমে। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আর আমাদের ছোটদের মধ্যে আরো কিছু পার্টি ফ্রক কালেকশন আছে, আর আপনার 2 পিস কালেকশন, যেটা এবার বাচ্চাদের জন্য নতুন। আমরা আশা করছি মাস করলে আমাদের বেচাকেনা, বেতন বোনাস হলে চাকরিজীবীদের বেচাকেনা শুরু হবে। মার্কেট আর শোরুমের বাহারি কালেকশনে সন্তুষ্ট ক্রেতারা। পোশাকের দাম ও মান নিয়ে দিচ্ছেন ভিন্ন মতামত। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি অন্যবারের চেয়ে, যেটা মানে নর্মালি হচ্ছে 3-4 হাজার টাকার ড্রেসে বা 6-7 হাজারে সেল হচ্ছে, যেটা দেখলাম। এর আগে হচ্ছে আমরা ঢাকায় গেছিলাম, তো মোস্ট অফ দ্য ড্রেসেস আর অলরেডি ডান। এখন জাস্ট কয়েকটা লাস্ট মিনিট শপিং করছি। সবাই শুরুতেই ঈদের কেনাকাটা সারার জন্য মার্কেটে ঘুরছে, সেই সুবাদে মনে করছি এবার বেশ সুন্দর জাঁকজমক করলো। গত বছরের তুলনায় দাম মোটামুটি একই আছে, কিছু প্রোডাক্টের বেশি, কিছু প্রোডাক্টের কম, সব মিলে মোটামুটি কেনার মধ্যেই আছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ নেন। জানান, নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাস করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে।
বরগুনার হতদরিদ্র বিধবা মজিদুন্নেসার বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সংবাদ যমুনা টেলিভিশনে প্রচারের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঘর তৈরির সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। সোমবার জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানের পক্ষ থেকে ঘর তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজিদুন্নেসার কাছে হস্তান্তর করেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মজিদুন্নেসার বসতঘর। সেই ঘরে একাই বসবাস করতেন বিধবা মজিদুন। সংবাদটি যমুনা টেলিভিশনে প্রচারের পর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানায় বিএনপি নেত্রী নূর শাহানা হক। এরপরই তাকে ঘর তৈরির জন্য সহায়তার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। মন্দিরে মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় আচারের আয়োজন হয়েছে। গতকাল পাবনার হিমায়তপুরে আশ্রম প্রাঙ্গণে শুরু হয় ৩ দিন ব্যাপী উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিন উষা লগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির লেখায় মেতে ওঠে উৎসবে আগত ভক্তরা। বুধবার সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে ৩ দিন ব্যাপী উৎসব। গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন হচ্ছে দোলযাত্রা ও গৌর পূর্ণিমা। জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, বটতলা পূজা মণ্ডপ, খাটরা সার্বজনীন কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পূজা শেষে সবাই মেতে ওঠে দোল উৎসবে। দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা বসেছে। এই হোলিটা হচ্ছিল আমাদের ধর্মীয় রীতি অনুসারে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে, অষ্টসখীদের নিয়ে এই দিনটায় রং খেলেছিল, আনন্দ উদযাপন করেছিল। প্রকৃতির বিপর্যয়কে দূর করতে গত রাত্রে আমাদের হোলিকা দাহনের মাধ্যমে আজকে বসন্তকে বরণ করার জন্য এই হোলি উৎসব। নড়াইল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদ গোয়ালবাথান জামে মসজিদ। কথিত আছে একসময় 3 দিনের পথ হেঁটে মসজিদটিতে জুমার নামাজ আদায় করতে আসতেন মুসল্লিরা। তাদের আপ্যায়নে ভোজের আয়োজন করতেন প্রতিষ্ঠাতা। এখন আর সেই আড়ম্বর নেই, তবে মসজিদের সৌন্দর্য এখনো আকৃষ্ট করে মুসল্লিদের। এক গম্বুজ বিশিষ্ট ছোট এই মসজিদটি দেখে মনে হতে পারে নতুন কোনো স্থাপনা, তবে ইতিহাসের নথিতে মসজিদটি শতবর্ষী। নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের নামেই পরিচিত দৃষ্টিনন্দন এই মসজিদটি। এত শতাব্দী পরেও এর সৌন্দর্য আর গৌরবে ভাটা পড়েনি। মসজিদে যাই গরমের সময়, সে সময় ঠান্ডা আবহাওয়া, আর যে সময় শীতের সময় যাই যখন দরজা খোলে তখন একটা আবহাওয়া লাগে গরম, আর কি সে সময় শীত থাকে না। আমার বাপ দাদা 14 পুরুষ এই মসজিদে নামাজ পড়তেন। প্রায় 500 বছর আগের এই মসজিদ তৈরি হয়। মাত্র 50 ফুট দৈর্ঘ্য আর 35 ফুট প্রস্থের মসজিদটি নির্মাণে ব্যবহার হয়নি রড, নেই কোনো পিলার। সুগঠিত 4টি মিনারে দাঁড়িয়ে আছে মসজিদটি। দুর্যোগ এড়াতে আছে বজ্র নিরোধক দণ্ড। শান্ত নীরব প্রকৃতির মাঝে যেন এক আধ্যাত্মিক প্রশান্তি। সংস্কার করছে, কিন্তু পুরাতন অনেক নিদর্শন আছে। ওইখানে একটা জানালা দেখলাম, অনেক সুন্দর লাগছে। প্রায় 450 বছর পুরাতন স্থাপত্য এই মসজিদটা মুঘল আমলের। লোকমুখে কথিত মোঘল আমলে মুন্সি হয়বতুল্লাহ নামে একজন গোয়ালবাথান গ্রামে এসে বসতি করেন। ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি। সে সময় 3 দিনের পথ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে জুমার নামাজ আদায় করতে আসতেন মুসল্লিরা। 400 বছর বয়সের মসজিদের এই মসজিদ প্রতিটি মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন আমার পরদাদা জনাব হাইবাতুল্লাহ মুন্সি বাড়ির জজ ছিলেন, যশোর কোর্টের উনি জজ ছিলেন। প্রতি শুক্রবারে এই প্রতিষ্ঠাতা যিনি ছিলেন একটা গরু জবাই করে আর কি মুসল্লিদের মেহমানদারি করতেন। মসজিদের পাশেই শান বাঁধানো পুকুর ঘাট, সেখানে অজু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। ধ্বনিত হয় তাসবিহ তাহলিলের সুর। মূল মসজিদের ভেতর একসঙ্গে 3 কাতারে নামাজ আদায় করা সম্ভব। মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় কয়েক বছর আগে সংস্কার হয় মসজিদ, সাথে নতুন একটি অংশ সংযোজন করা হয়। নামাজ আদায়ের পাশাপাশি এক নজর দেখতে মসজিদে ভিড় করেন অসংখ্য মানুষ। আমরা স্থানীয়ভাবে যতটুকু পারি আমরা এই মসজিদের উন্নয়নের জন্য কাজ করে চলেছি। আল্লাহর ঘর, এই মসজিদটাকে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।